নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ায় দুই দেশে একের পর এক নগ্ন মৃতদেহ পাওয়া যাচ্ছে। তাদেরকে কেউ নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করেছে। আসলে কি এইসব মেয়েদেরকে হত্যা করেছে, যাকে ধরার জন্য দুই দেশের পুলিশ থেকে শুরু করে সমস্ত বাহিনী এক হয়ে যায়। গল্পের শুরুতেই আমরা পার্ক নামের একজন এজেন্টকে দেখতে পাই, যিনি একটি সিক্রেট মিশনে হংকংয়ে এসেছে। এয়ারপোর্ট থেকে নামার পর পার্ক সরাসরি একটা আমেরিকান সিআই এজেন্টের সঙ্গে একটি রেস্টুরেন্টে গিয়ে দেখা করে। তার নাম ছিল পল গ্রে। তাদের কথাবার্তা থেকে জানা যায় প্রোটোকলের কারণে সিআই যে কাজটি করতে পারছে না সেটি এখন পার্ককে করতে হবে। এই কাজের জন্য তার হাতে একটা পিস্তল তুলে দেওয়া হয়। মিশনটি হলো 15 মিনিটের মধ্যে সামনে থাকা একটি বিল্ডিংয়ে একটি রুম থেকে একজন ভিআইপিকে বের করে আনতে হবে এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি নির্দিষ্ট গাড়িতে তাকে তুলে দিতে হবে। নির্দেশ অনুযায়ী পার্ক বিল্ডিংয়ে ঢুকে পড়ে। সেখানে পাহারায় থাকা সব লোককে একে একে গুলি করে সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এরপরে সিন কাট হয় এবং কাহিনী চলে যায় 5 বছর আগে উত্তর কোরিয়াতে। এখানে একটি মেয়েকে দেখা যায় যে একটি নির্জন রাস্তা দিয়ে বাসায় ফিরছিল। সেই একই রাস্তা দিয়ে 3 জন ছেলে একটি গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছিল। সেই গাড়ির পেছনের সিটে আমরা কিম নামের একজন সুদর্শন এবং হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই, যে বেশ মনোযোগ দিয়ে একটি বই পড়ছিল। এই সময় মেয়েটি তাদের নজরে পড়লে তারা গাড়ি থামায়, আর মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই তারা জোর করে তাকে গাড়িতে তুলে নেয়। তারপর সেই অসহায় মেয়েটির উপর শুরু হয় একের পর এক ভয়ঙ্কর নির্যাতন। কিমের বন্ধুরা তাকে ধর্ষণ করার পর সেই অবস্থাতে তার ছবি তুলতে থাকে। অসহায় মেয়েটি বারবার তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইছিল। এদিকে গ্যাং লিডার কিমকে দেখা যায়, যে দূর থেকে পুরো দৃশ্যটি উপভোগ করছিল। সে ধীরে ধীরে উঠে আসে এবং মেয়েটির ক্ষতবিক্ষত শরীরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এরপর মেয়েটির গলায় একটি তার পেঁচিয়ে সেটি দিয়ে তাকে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে। মেয়েটির যন্ত্রণাকাতর শেষ আর্তনাদ শুনে কিমের মুখে ফুটে ওঠে এক পৈশাচিক হাসি। এরপরে সিন কাট হয়ে আমাদের নিয়ে আসা হয় দক্ষিণ কোরিয়া একটি এলাকায়। এখানে লি নামের একজন সৎ এবং আদর্শবান পুলিশ অফিসারকে দেখা যায়, যিনি একটি পরিবারের হত্যাকাণ্ডের তদন্ত করছিলেন। এই পরিবারের শিশু সন্তান সহ সবাইকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আর এই পরিবারটি ছিল সেই হতভাগ্য মেয়েটির পরিবার। অর্থাৎ কিম ও তার দলবল শুধু মেয়েটিকেই নয়, তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছিল। অফিসারলি তদন্ত করে এই খুনিগুলোর পেছনে কে দায়ী সেটা বের করার জন্য তার সিনিয়রকে সবকিছু খুলে বলেন। তখন জানা যায় কিমের বিরুদ্ধে এটা প্রথম কোনো মামলা নয়। এর আগেও সে এমন অনেক মেয়েকে হত্যা করেছে, কিন্তু সব ধরনের তথ্য প্রমাণ থাকার পরেও তার সিনিয়র মামলাটি বন্ধ করে দিতে বাধ্য হন। কারণ কিমের বাবা ছিলেন একজন উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি, তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস কারো ছিল না। উল্টো কিমের বিরুদ্ধে তদন্ত করার কারণে অফিসার লি ও তার টিমের সদস্যদের শাস্তিস্বরূপ চাকরি থেকে সরিয়ে একটি ফার্টিলাইজার ফার্মে বদলি করে দেওয়া হয়। এরপর কাহিনী চলে আসে 3 বছর পরে দক্ষিণ কোরিয়ার সিওল শহরে। সেখানে বেশ কয়েক মাস ধরে একের পর এক সিরিয়াল কিলিং এর ঘটনা ঘটছে, কিন্তু খুনি সম্পর্কে কোনো সূত্র খুঁজে না পাওয়ায় প্রশাসনের প্রচণ্ড চাপের মুখে তদন্তের প্রধান অফিসার আত্মহত্যা করতে বাধ্য হন। এর ফলে মামলার দায়িত্ব দেওয়া হয় চাইরো নামে একজন মেধাবী দক্ষ পুলিশ অফিসারকে। এরপর একটি ক্ষতবিক্ষত তরুণীর লাশ দেখানো হয়, তাকে এবং ভয়ঙ্কর নির্যাতনের পর হত্যা করা হয়েছে। অনেক তদন্তের পর অবশেষে পুলিশের হাতে একটি গুরুত্বপূর্ণ সূত্র আসে। সেটি হলো 7ম ভিকটিমের লাশে ময়নাতদন্ত করার সময় তার শরীরে গোপনাংশে পাওয়া একটি পদার্থ থেকে আলাদা ধরনের ডিএনএ শনাক্ত করা হয়। পুলিশের ধারণা সেটি সম্ভবত খুনের ডিএনএ। এ কারণে চাইরো জুনিয়র অফিসারকে নির্দেশ দেয় নতুন পাওয়া ডিএনএর সঙ্গে সম্ভাব্য সব সন্দেহভাজনের ডিএনএ মিলিয়ে দেখাতে। এদিকে দক্ষিণ কোরিয়া এনআইসি 2 উচ্চপদস্থ কর্মকর্তা এই সিরিয়াল কিলিং এর বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন গল্পের শুরুতে দেখা সেই এজেন্ট পার্ক। আর ঠিক তখনই চমকে দেওয়া একটা তথ্য সামনে আসে। সেটি হলো এই সিরিয়াল কিলিং এর সঙ্গে কে বা কারা জড়িত সেই বিষয়ে তারা আগে থেকে ভালোভাবে জানতো। এজেন্ট পার্কের বস পদোন্নতির লোভে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআই এর সঙ্গে একটি গোপন চুক্তি করেছিলেন। আর সেই চুক্তি অনুযায়ী 2 বছর আগে তার নির্দেশে পার্ক এই সিরিয়াল কিলিং এর সঙ্গে জড়িত এক ভিআইপি এবং তার 2 সহযোগীকে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া নিয়ে আসে। এতে যে আমেরিকার কোনো বড় স্বার্থ জড়িত ছিল তা সহজেই বোঝা যায়। এই খবর যদি একবার বাহিরে ছড়িয়ে পড়ে তাহলে পুরো দেশে বিশাল এক রাজনৈতিক কেলেঙ্কারি শুরু হয়ে যাবে। তাই পার্কের বস তাকে নির্দেশ দেয় যেভাবেই হোক সেই ভিআইপিকে পুলিশের হাতে ধরা পড়ার আগেই নিজেদের হেফাজতে নিয়ে আসতে হবে। কারণ পুলিশ ইতিমধ্যে ওই ভিআইপি ডিএনএর সঙ্গে ভিকটিমের শরীরে পাওয়া ডিএনএ মিলিয়ে ফেলেছে। পার্ক সঙ্গে সঙ্গে তার এজেন্টদের নিয়ে সেই ভিআইপি ঠিকানা পৌঁছে যায়। সেখানে গিয়ে আমরা দেখতে পাই উত্তর কোরিয়া থেকে আনা সেই ভিআইপি আর কেউ নয়, সেই কিম।
উত্তর কোরিয়া সে যেভাবে সিরিয়াল কিলিং করে আনন্দ পেত, দক্ষিণ কোরিয়া এসেও সে একইভাবে মেয়েদের হত্যা করা শুরু করেছে। এদিকে চাইয়েরও তার টিম নিয়ে সেখানে হাজির হয়। তাদের কাছে যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা ছিল, তাই এজেন্ট পার্ক বাধ্য হয়ে পিছু হটে যায়। সেই মুহূর্তে তার কিছুই করার ছিল না, তাই সে তার বসকে জানায় যে পুলিশ ইতিমধ্যে কিমকে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে। মিডিয়ার কাছে খবরটি ছড়িয়ে পড়ার আগেই যেভাবে হোক চাইয়েরুকে থামানোর ব্যবস্থা করতে হবে। ঠিক তখনই পার্কের একজন এজেন্ট এসে জানায় কিমের 2 সহযোগীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা শুনে পার্ক ভীষণ চিন্তায় পড়ে যায় এবং দ্রুত তাদের খুঁজে বের করার নির্দেশ দেয়। এদিকে কিমের জন্য একজন শক্তিশালী আইনজীবী নিয়োগ করা হয়। জিজ্ঞাসাবাদে সেই আইনজীবী দাবি করে খুনের সময় কিম ঘটনাস্থলে ছিল না, কারণ তখন সে তার বন্ধুদের সাথে একটা রোড ট্রিপে অন্য জায়গায় ছিল। ভিকটিমের শরীরে কিমের ডিএনএ পাওয়ার কারণ জানতে চাইলে কিম বলে শখের বসে সে কয়েক মাস ধরে বিভিন্ন ধরনের সবজি জুস খাচ্ছে, যার মধ্যে এগ প্লান্ট এবং কিউকাম্বারও ছিল। এসব জুস সে মাঝে মাঝে তার বন্ধু এবং প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করে বলে জানায়। কিন্তু তার এই কথা চাইয়েরু পুরোপুরি নিশ্চিত হয় যে কিমই আসল খুনি, কারণ পুলিশ কখনোই তাকে বলেনি যে ভিকটিমের গোপনাঙ্গে পাওয়া এগ প্লান্টের নমুনায় তার ডিএনএ পাওয়া গেছে। এ কারণে চাইয়েরু এবং তার টিম দ্রুত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা শুরু করে। যেভাবেই হোক তাদের প্রমাণ করতে হবে যে খুনের সময় কিম কোনো রোড ট্রিপে ছিল না। অনেকক্ষণ ধরে ফুটেজ খুঁজে দেখার পর অবশেষে তারা কিছু ভিডিও পায়, যা কিমকে সন্দেহের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। অন্যদিকে দেখা যায় এক রহস্যময় ব্যক্তি কিমের সেই 2 সহযোগীকে ভয়ঙ্করভাবে নির্যাতন করছে। এই দুজনকে পার্ক এবং চাইয়েরু উভয় খুঁজে বের করার চেষ্টা করছিল, কারণ তারাই কিমের সঙ্গে মিলে একের পর এক মেয়েকে হত্যা করেছিল। রহস্যময় লোকটি তাদের একজনকে হত্যা করার পর আরেকজনকে অজ্ঞাত কোনো উদ্দেশ্যে রাস্তার মাঝখানে ফেলে রেখে যায়। পার্কের টিম খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে এসে পৌঁছায় এবং তাকে হেফাজতে নিয়ে নেয়। এদিকে পার্কের বস এবং আমেরিকার সিআইএর সঙ্গে হওয়া গোপন চুক্তির অর্থাৎ কিমকে দক্ষিণ কোরিয়া আনার পুরো ঘটনা এনআইএসের কাছে ফাঁস হয়ে যায়। ফলে শাস্তিস্বরূপ পার্কের সেই বসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আর পার্কের শেষ সুযোগ হিসেবে খুব দ্রুত এই কেসটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তখন পার্ক পুলিশের চিফের কাছে একটি প্রস্তাব দেয়। প্রস্তাবটি ছিল কিমের সহযোগীকেই আসল সিরিয়াল কিলার হিসেবে পুলিশের হাতে তুলে দিতে হবে, কিন্তু এর বিনিময়ে কিমকে ছেড়ে দিতে হবে এবং তাকে এনআইএসের হেফাজতে দিতে হবে। মিডিয়ার চাপ থেকে পুলিশ বিভাগকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত পুলিশ চিফ সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। ফলে কিমের সহযোগীকে আসল খুনি হিসেবে উপস্থাপন করার প্রস্তুতি নেওয়া হয়। তখন সে চাইয়েরুকে কিমকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু চাইয়েরু খুব ভালোভাবে বুঝতে পারে এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো রাজনৈতিক খেলা রয়েছে। তবুও চুপচাপ সেই আদেশ মেনে নেওয়া ছাড়া তার আর কিছুই করার ছিল না। তাই প্রচণ্ড রাগ এবং হতাশা নিয়ে সে বাসায় ফিরে আসে। বাসার ভেতর ঢুকতে সে এক অপরিচিত ব্যক্তির মুখোমুখি হয়, আর সেই লোকটি হলো উত্তর কোরিয়ার সাবেক অফিসার লি। কিমের এই 2 সহযোগীকে সে অপহরণ করেছিল। চাইয়েরুকে নিজের পরিচয় দেওয়ার পর লি পুরো ঘটনা খুলে বলতে শুরু করে। সে জানায় উত্তর কোরিয়া কিম কিভাবে অসংখ্য মেয়েকে নির্মমভাবে হত্যা করেছিল, আর তার বিরুদ্ধে তদন্ত করার সময় লি এবং তার পুরো টিমকে একটি বিশেষ ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে কিম ও তার সহযোগীরা ভয়ঙ্কর নির্যাতন চালিয়ে তাদের সবাইকে হত্যা করে ফেলে। শুধুমাত্র লি কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। সেই দিন থেকে তার জীবনের একটাই লক্ষ্য, কিমের ওপর প্রতিশোধ নেওয়া। লি আরও জানায় 2 বছর আগে আমেরিকার সিআই এবং এনআইসির এক কর্মকর্তা অর্থাৎ এজেন্ট পার্কের বস কিমকে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া নিয়ে আসে, কারণ কিমের প্রভাবশালী বাবা মংসুনকে তখন গ্রেপ্তার করা হয়েছিল। তিনি উত্তর কোরিয়া ক্ষমতাসীন দলকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছিলেন। এই কারণে শাস্তিস্বরূপ তাকে কারাগারে বন্দী করে রাখা হয়। এখন যদি লি কিমকে আবার উত্তর কোরিয়া ফিরে নিতে পারে, তাহলে অবশ্যই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হবে। কিন্তু সমস্যা হলো এনআইএস এবং সিআই কোনোভাবে তা হতে দেবে না। এরপর পার্কের এজেন্টরা কিমকে নিজের হেফাজতে নিয়ে এলে চাইয়েরু সঙ্গে সঙ্গে তার অফিসে চলে আসে। যেহেতু সে জানে কিমই আসল খুনি, তাই সে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। তখন কিম ইচ্ছে করে তাকে উত্তেজিত করতে শুরু করে। ফলে চাইয়েরু নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে কিমকে ঘুষি মেরে বসে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এজেন্টরা সুযোগ বুঝে কিমকে নিয়ে দ্রুত সেখান থেকে সরে যায়। কিন্তু পরের দিন এই ঘটনার কারণে চাইয়েরুকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়। অবশেষে কিম পুরোপুরি এনআইএসের হেফাজতে চলে আসে, কিন্তু সেখানে গিয়ে সে সুযোগ বুঝে তার পাহারায় থাকা এক নারী এজেন্টের উপর হামলা করে বসে। পার্ক বিষয়টি জানতে পেরে প্রচণ্ড রেগে যায় এবং কিমকে মারতে শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয়, কিমের মুখে বিন্দুমাত্র ভয় বা কষ্টের কোনো ছাপ দেখা যায় না, বরং সে শান্তভাবে হাসতে হাসতে বলে, আমি শুধু মেয়েটার সঙ্গে একটু মজা করেছি, অন্তত ওকে মেরে ফেলিনি। এরপর আমরা আবার সিআই এজেন্ট পল গ্রেকে দেখতে পাই।
আসলে সিআই শুরু থেকে কিমকে একটি বিশেষ কারণে রক্ষা করে আসছিল, আর সেই কারণটি হলো কিমের বাবা গ্রেফতার হওয়ার আগে বেশ কয়েকটি চীনা ব্যাংক অ্যাকাউন্টের পরিচালনার দায়িত্বে ছিলেন। সেসব অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন নথিও জমা ছিল, আর সেই অ্যাকাউন্টগুলোর তথ্য এখন একমাত্র কিমের কাছেই রয়েছে। এই কারণে পুলিশের হাতে ধরা পড়ার পরও তাকে একবারের জন্য চিন্তিত মনে হয়নি, কারণ সে জানতো শেষ পর্যন্ত সিআই তাকে বাঁচানোর চেষ্টা করবেই। সে পল গ্রেকে কথা দেয় যে যদি তাকে এখান থেকে আমেরিকায় নিয়ে যাওয়া হয় তাহলে বিনিময়ে সেসব গোপন তথ্য তাদের হাতে তুলে দেবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এত দেশ থাকতে চীনেই কেন সেই অ্যাকাউন্টগুলো রাখা হয়েছিল? এর উত্তর হলো, বাস্তবে চীনকে উত্তর কোরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। 2 বছর আগে কিম ও তার 2 সহযোগীকে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া আনার আগে কয়েক মাস আগে তাদেরকে হংকংয়ে রাখা হয়েছিল। লি চাই-ইডোকে সেই হংকংয়ের ঠিকানাও জানিয়ে দেয়, কারণ কিম ও তার দল সেখানে গিয়ে একাধিক মেয়েকে ধর্ষণ এবং নির্যাতন করে হত্যা করেছিল। নিহতদের মধ্যে একজন দক্ষিণ কোরিয়ার নাগরিকও ছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কিম ও তার সহযোগীরা এসব ঘটনার ভিডিও ধারণ করত এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেগুলো বিক্রি করত, আর সেই ভিডিওগুলোতে কিমের মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, যে কারণে চাইরো লিয়ের কাছ থেকে ভিডিওগুলো সংগ্রহ করে এবং হংকং মামলার সঙ্গে সম্পর্কিত সব নথিপত্র জোগাড় করে ফেলে। এরপর সে কিমকে জিজ্ঞাসাবাদ করার জন্য হাজির করে এবং সবার সামনে সেই ভিডিও চালিয়ে তাকে অপমান করে। এখানেই জানা যায় কিম একজন নংপুংসক, অর্থাৎ যার স্বাভাবিক পুরুষত্ব ছিল না। এই কারণে সে নিজে কিছু করতে না পেরে তার সহযোগীদের দিয়ে অসহায় মেয়েদের উপর নির্যাতন চালিয়ে আনন্দ পেত। এরপর চাই-ইডো এবং তার টিম কিমকে নিয়ে আবার পুলিশ স্টেশনে ফিরে আসে, কিন্তু ফিরে আসার পরই পুরো টিমকে সাসপেন্ড করা হয়, এমনকি তাদের পুলিশ স্টেশনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। এ নিয়ে চাই-ইডো এবং পুলিশ চিফের মধ্যে তীব্র রাগারাগি শুরু হয়, ফলে কিমকে আইনের আওতায় আনার প্রায় সব পদই বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত চাই-ইডো আর কোনো উপায় না দেখে বাধ্য হয়ে কিমকে সিআইয়ের হাতে তুলে দেয়, কারণ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে তার সামনে আর কোনো বিকল্প পথ খোলা ছিল না। সিআই এজেন্টরা দ্রুত কিমকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়, আর চারপাশে থাকা সবাই মনে করেছিল সবকিছু অবশেষে নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এমন এক ঘটনা যেটার জন্য কেউ প্রস্তুত ছিল না। হঠাৎ করে কিম আচমকা পাশের এক সিআই এজেন্টের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয়। কেউ কিছু বুঝিয়ে ওঠার আগেই সে সরাসরি চাই-ইডোর দিকে তাক করে গুলি চালিয়ে দেয়। গুলিটি এত দ্রুত ছোড়া হয়েছিল যে কেউ কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ পায় না। চাই-ইডো মাটিতে লুটিয়ে পড়ে, আর পুরো জায়গাটা মুহূর্তের মধ্যে আতঙ্কে ভরে ওঠে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো গুলি করার পরও কিমের মুখে কোনো ভয় ছিল না, বরং সে ঠান্ডা মাথায় হাসতে হাসতে আবারও নিজের হাত ধরে স্যালেন্ডার করে দেয়, যেন এই রক্তাক্ত ঘটনা তার বহু আগে থেকে পরিকল্পনা করা ছিল। সিআইয়ের এজেন্টরা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে শুরু করে, কিন্তু এজেন্ট পার্ক এত সহজে বিষয়টা মেনে নেওয়ার মানুষ ছিল না। সে প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে তাদের পিছু ধাওয়া করতে শুরু করে। ঠিক সেই সময় পরিস্থিতি আবারও পাল্টে যায়। নর্থ কোরিয়ার অফিসার লি হঠাৎ করে সিআইয়ের গাড়ির ওপর আক্রমণ চালায়। তার উদ্দেশ্য ছিল একটাই, যেভাবেই হোক কিমকে উত্তর কোরিয়া ফিরিয়ে নেওয়ার। চারদিকে গুলি ছুটতে শুরু করে, আর বিশৃঙ্খলার সুযোগে কিম পালানোর চেষ্টা করে, কিন্তু অফিসার লি তাকে ধরতে সক্ষম হয়। সে কিমকে শক্ত করে ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। একসময় পার্ক সেখানে এসে পৌঁছায়। সে চাইলে লি এবং কিম দুজনকে থামাতে পারত, কিন্তু আশ্চর্যজনকভাবে পার্ক কোনো বাধা দেয় না, বরং এমনভাবে পরিস্থিতি সামাল দেয় যেন লি কিমকে নিয়ে সেখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায়। সিআইয়ের এজেন্ট পল গ্রে তাদেরকে আটকানোর চেষ্টা করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এরপর দৃশ্য কেটে যায়। আমরা দেখতে পাই একটি বোট উত্তর কোরিয়ার দিকে রওনা হয়েছে। লি ভেবেছিল সে সফলভাবে কিমকে দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, আর এর মাধ্যমে হয়তো তার দীর্ঘদিনের মিশন পূর্ণ হতে চলেছে। অন্যদিকে এজেন্ট পার্ক তার সিনিয়রদের কাছ থেকে একটি অত্যন্ত ভয়ঙ্কর খবর জানতে পারে। কিমের বাবা মংসুং আবারও ক্ষমতায় ফিরে এসেছে। এই খবর পুরো অঞ্চলে রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অফিসার লি এই পরিবর্তনে কিছুই জানতো না। বোটের ভিতরে সে সম্পূর্ণ নির্ভর ছিল। হঠাৎ সে অবাক হয়ে দেখে তার সামনে কিম বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। লি কিছু বুঝে ওঠার আগে কিম তার দিকে গুলি চালায়। গুলিটা সরাসরি লিকে হত্যা করে। এরপরে পরিষ্কার হয়ে যায় যে বোটে থাকা প্রায় সবাই আসলে কিমের নিজের লোক ছিল। পুরো ঘটনাটাই ছিল তার পরিকল্পিত। পার্ক দূর থেকে সবকিছু বুঝতে পারে। সে জানতো লি আর বাঁচবে না। এই ঘটনার পর পার্ককে শাস্তি স্বরূপ দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়।
তবে যাওয়ার আগে সে ঘুমায় থাকা চাইরুকে দেখতে যায়। হাসপাতালে সেই দৃশ্য পার্কের চোখে এক ধরনের অপরাধবোধ আর খুব স্পষ্ট হয়ে ওঠে। এরপর আবার দৃশ্য পরিবর্তন হয়। কাহিনী ফিরে আসে বর্তমান সময় হংকংয়ে। আমরা দেখি পার্ক এক বিশাল ভবনের ভিতরে ঢুকছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে সে একে একে সব গার্ডকে গুলি করে হত্যা করে। তার চলাফেরা এতটাই ঠান্ডা এবং নিখুঁত ছিল, দেখেই বোঝা যাচ্ছিল সে এবার কোনো ভুল করতে আসেনি। অবশেষে সে একটা সুরক্ষিত রুমে এসে পৌঁছায়। ভেতরে থাকা সবাইকে নির্মমভাবে হত্যা করার পর অবশেষে প্রকাশ পায় সেই রহস্যময় ব্যক্তির পরিচয়, যাকে উদ্ধার করার জন্য পার্ক এতদূর এসেছে। সে আর কেউ নয়, কিম। উত্তর কোরিয়া ক্ষমতা পালাবদলের সময় কিমের বাবাকে হত্যা করা হয়েছিল। ফলে কিম সব রাজনৈতিক ক্ষমতা হারিয়ে পালিয়ে হংকংয়ে আশ্রয় নিয়েছে। সিআই বিশ্বাস করত কিম তার বাবার গোপন চাইনিজ ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য জানে। সেই অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ এবং গুরুত্বপূর্ণ গোপন ডকুমেন্টস লুকিয়ে রাখা হয়েছিল। এই কারণে সিআই পার্কে ভাড়া করেছিল কিমকে জীবিত ধরে আনার জন্য। কিন্তু কিম আত্মবিশ্বাসের সঙ্গে ধরে নিয়েছিল যে সে আগের মতো এবারও বেঁচে যাবে। সে আসলে ভুল ছিল। পার্ক কোনো কথা না বলে সরাসরি তার দুই পায়ে দুটি গুলি করে। ভয়ঙ্কর যন্ত্রণা চিৎকার করতে করতে কিম বলতে থাকে, তোমরা কি ভুলে গেছো আমি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? বলো তুমি কি চাও? টাকা, অর্থ, ক্ষমতা? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। পার্ক ঠান্ডা গলায় উত্তর দেয়, আমার কিছুরই দরকার নেই, শুধু তোমার মৃত্যু ছাড়া। এই কথা বলে সে বন্দুক তুলে কিমের মাথায় গুলি করে এবং তাকে সেখানে হত্যা করে। যে কিম এতবার মৃত্যু থেকে পালিয়ে গিয়েছিল, সে কখনো কল্পনা করতে পারেনি যে একদিন এভাবে তার শেষ হতে হবে, সম্পূর্ণ অসহায় অবস্থায়। এরপর পার্ক একটি ব্যাগে কিছু ভরে ভবন থেকে বেরিয়ে আসে। বাহিরে অপেক্ষা করছিল সিআই এজেন্ট পাল গ্রে। পাল ব্যাগের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমি যা চেয়েছিলাম সেটা কি এর ভেতরে আছে? পাল ব্যাগ খুলতেই ভেতরে কিমের কাটা মাথা দেখতে পায়। এই দৃশ্য দেখে সে ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং চিৎকার করে বলে, তুমি জানো তুমি কত বড় ভুল করেছো। তখন পার্ক ধীরে ধীরে সত্যটা প্রকাশ করে। সে জানায় কিম আসলে সেই চাইনিজ ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে কিছুই জানতো না। বছরের পর বছর ধরে সে শুধুমাত্র নিজের নিরাপত্তা আর সুবিধা পাওয়ার জন্য সিআইকে মিথ্যা তথ্য দিয়ে বোকা বানিয়ে এসেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, উত্তর কোরিয়া ক্ষমতা পরিবর্তনের পর চায়না সরকার আগে থেকে সবকিছু সরিয়ে ফেলেছে। অর্থাৎ সিআই যে তথ্যের জন্য এত রক্ত ঝরিয়েছে, এত মানুষকে মরতে হয়েছে, সেই তথ্যের কোনো অস্তিত্ব আর অবশিষ্ট নেই। সব কথা শেষ করে পার্ক আরো বলে, এবার থেকে তোমাদের সমস্যা তোমরাই সামলাও, আর পরের বার যদি কোনো কাজের জন্য আমাকে ফোন করো তাহলে তোমাকে সরাসরি উপরে পাঠিয়ে দেব। এই হুমকি দিয়ে পার্ক ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। ক্যামেরা স্থির হয়ে থাকে পালগ্রের হতভম্ব মুখের ওপর। চারদিকে ছড়িয়ে থাকে রক্ত, মৃতদেহ আর ব্যর্থতার ভার। এভাবেই শেষ হয়ে যায় বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, রাজনৈতিক ষড়যন্ত্র এবং নির্মম হত্যাকাণ্ডে ভরা এই অন্ধকার কাহিনী, যেখানে শেষ পর্যন্ত কেউ প্রকৃত অর্থে বিজয় হতে পারেনি। সবাই কিছু না কিছু হারিয়েছে, আর সেই হারানো মূল ছিল অসংখ্য প্রাণ এবং অসীম রক্তপাত। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি এই মুভিটি কতবার দেখেছেন কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।